বিরূপ প্রভাবের শঙ্কা জনস্বাস্থ্যবিদদের। ভারতে করোনা সংক্রমণ ও প্রাণহানির নতুন রেকর্ড, একদিনে ২,৬২১ মৃত্যু, নতুন রোগী শনাক্ত ৩,৪৫,০০০। আরমানিটোলায় কেমিক্যালের আগুনে দগ্ধ ২০ জনের অবস্থায় গুরুতর, ৪ জনের চিকিৎসা চলছে আইসিইউতে। রানা প্লাজা ধসের ৮ বছরেও ক্ষতিপূরণ পাননি বেঁচে যাওয়া অনেক শ্রমিক, ট্রাস্ট ফান্ডের যথাযথ ব্যবহারের তাগিদ। ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনে লঙ্কানদের দ্রুত গুটিয়ে দিতে চায় টাইগাররা, ৩১২ রানে পিছিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোর লকডাউন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মনে করেন চিকিৎসক, জনস্বাস্থ্যবিদরা। ১৩ দফা বিধিনিষেধ ঠিকভাবে মানা না হওয়ায় জানিয়েছেন উদ্বেগ। এ অবস্থা চলমান থাকলে মার্কেট, দোকানপাট খোলায় বিরূপ প্রভাবের শঙ্কা তাদের। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ প্রাণহানি বাড়ায় ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন দেয় সরকার। দ্বিতীয় মেয়াদে বেড়ে তা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। প্রজ্ঞাপনের ১৩ দফা নির্দেশনা প্রথম দিন ঠিকঠাক পালন হলেও তা পরে হয়ে পড়ে শিথিল। সড়কে বাড়ে গাড়ির চাপ, বাড়ে সাধারণের চলাফেরাও। দ্বিতীয় ধাপে অবস্থার আরও অবনতি হলে সংক্রমণের চেইন ভাঙার লক্ষ্যে আসেনি সাফল্য। ইমপ্লিমেন্টেশনটা ভালো মতো হয় নাই। তো ইমপ্লিমেন্টেশন যদি ভালো মতো হইতো তাহলে কিন্তু আমরা সংক্রমণের যে ট্রান্সমিশনটা এটা যদি ব্রেক করতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার হইতো, আমাদের সারা দেশের জনগণের জন্য উপকার হইতো। আমরা এত সংখ্যায় আর মানুষ মৃত্যু দেখতে পেতাম না, কিন্তু এখনো তো মৃত্যু আমরা দেখতেই পাচ্ছি। লকডাউন বলেন বা এই সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যদি বিধিনিষেধগুলো বলেন চলাচলের উপরে, সেক্ষেত্রে যে আসলে বিধিনিষেধগুলো বা চলাচলগুলো নিশ্চিত যদি আমরা করতে পারতাম তাহলে পরে হয়তো যে আমরা আরও বেশি ফল পেতে পারতাম। এ অবস্থায় লকডাউন বিধিনিষেধ কার্যকরে শক্ত পদক্ষেপ না নেওয়া হলে বিপদ আরও বাড়বে বলেও মত তাদের। রোববার থেকে মার্কেট, দোকানপাট খোলার সিদ্ধান্তেও জানিয়েছেন শঙ্কা। এখন যদি আবার এই ২৫ তারিখ থেকে যদি সব খুলে দেয় তাহলে তো সেটা তাহলে আর তো লকডাউন আর রইল না, এটা সবই খুলে গেল। স্বাস্থ্য বিধিগুলো যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি সেটা, এবং আপনার যে শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্বের যে বিষয় সঠিকভাবে আপনার বাস্তবায়ন করতে না পারি তাহলে তো অবশ্যই যে প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে। সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধের পাশাপাশি জনসাধারণের সচেতনতাও জরুরি বলে জানিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। শনিবার সরকারি অফিস বন্ধ থাকায় সড়কে গাড়ির চাপ কিছুটা কম। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় থাকা চেকপোস্টে দু একটি গাড়ি থামিয়ে মুভমেন্ট পাস ও চলাচলের কারণ জানতে চাওয়া হচ্ছে, তবে বেশিরভাগ বাহনই স্বাভাবিকভাবে যাতায়াত করছে। রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে আরও জানাতে বিজয়নগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে আর সড়ক পথে যান চলাচলের অবস্থান কেমন দেখছেন এবং সাধারণ মানুষ আসলে কি পরিমাণে বাহিরে বের হয়েছেন? আরেকটি বিষয় হচ্ছে যে একটি দীর্ঘ সময় লকডাউনে দেশ থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার একটা প্রতিক্রিয়া থাকা দরকার, তাদের মধ্যে সেই জিনিসটা কেমন দেখছেন? দেখুন, বিজয় সরণিতে আমি যেই পরিমাণের গাড়ির চাপ দেখেছিলাম বিজয়নগর এলাকাতে কিন্তু সেই অর্থে চাপ নেই। এখানে গাড়ির চাপ কিছুটা কম। মোড়ে মোড়ে চেকপোস্ট রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন গাড়িগুলোকে আসলে চেক করার জন্য। এখানে আসলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানেও কিন্তু একটি গাড়ির চেকপোস্ট রয়েছে পুলিশের, এবং তারা চেক করছেন যারা বের হয়েছেন তারা আসলে কী কারণে বের হয়েছেন। প্রত্যেকটি গাড়িকে আসলে থামানো সম্ভব হচ্ছে না, তারা যেই গাড়িগুলোকে সন্দেহ
সন্দেহভাজন মনে করছেন সেগুলোকে তারা থামাচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন যে তারা আসলে কেন বের হয়েছে। অনেকের কাছ থেকেই মুভমেন্ট পাস দেখতে চাওয়া হচ্ছে, অনেকে এমনিতেও ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে গাড়ির যে চাপ সেটি কিন্তু বলা যায় যে প্রথম কয়েকদিন যখন কঠোর লকডাউনের ঘোষণা আসলো তারপরে কিন্তু গাড়ির চাপ বেশ কমলেও গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু সেই চাপ আবারও বাড়তে শুরু করে এবং যখনই গতকালকে ঘোষণা আসলো যে আগামীকাল থেকে শপিং মল খুলে যাবে, তারপরে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের মধ্যেই সচেতন নাগরিকের মধ্যে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এবং আপনি যেমনটি বলছেন যে দীর্ঘ সময় লকডাউন থাকার পরে মানুষের মধ্যে কি সচেতনতা তৈরি হয়েছে কিনা, এটি বলাই যায় যে বেশ কিছু মানুষের মধ্যে কিন্তু সচেতনতা তৈরি হয়েছে। তারা মাস্ক পরা থেকে শুরু করে যারা আজকে বের হয়েছেন তাদের অধিকাংশকে দেখেছি যে তারা মাস্ক পরে বের হয়েছেন। শারীরিক দূরত্বের কথা যদি বলে সেক্ষেত্রে একটি মোটরসাইকেলে 2 জনকে উঠতে দেখেছি, সিএনজিতে 3 জনকে উঠতে দেখেছি। সেটি আসলে তারা বিভিন্ন রকমের কারণ দেখাচ্ছেন, বিভিন্ন কারণ দেখিয়ে তারা এই ঘর থেকে বের হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বারবারই বলছেন যে করোনাকে মোকাবেলা করতে হলে লকডাউনের চেয়েও সবচেয়ে বেশি যেটি ভূমিকা রাখবে সেটি হচ্ছে মাস্ক পরতে হবে, সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে, সেটিতে কিন্তু নজর দিতে হবে। এবং লকডাউনের ক্ষেত্রে 28 তারিখ পর্যন্ত লকডাউন, এরপরে কি সেটিকে আরও বাড়ানো হবে কিনা বা বাড়ানো না হলে যদি শিথিল করা হয়, গতকালকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী একটি কথা বলেছেন যে 28 তারিখের পর হয়তো এই লকডাউন কিছুটা শিথিল করা হতে পারে। তবে সেই ক্ষেত্রে শিথিল করা হলেও কঠোর স্বাস্থ্যবিধি কিন্তু আসলে মেনে চলতেই হবে এবং এই কঠোর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করবেন। তো বলা যায় যে গত 2 থেকে 3 দিনে কিন্তু রাস্তাঘাটের যে যানবাহনের সংখ্যা, গণপরিবহন না চললেও যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। জনগণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান। শপিং মল ও দোকানপাট খুলছে রোববার থেকে। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে চলবে বিকেল 5টা পর্যন্ত। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। মানুষের জীবন জীবিকার বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে 5 থেকে 11 এপ্রিল 7 দিন বিধিনিষেধ আরোপ করে লকডাউন ঘোষণা করে সরকার। পরে তা আরও 2 দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে সর্বাত্মক লকডাউন শুরু হয়। কঠোর লকডাউন নিশ্চিতে আরোপ করা হয় 13 দফা বিধিনিষেধ। সরকারি বেসরকারি অফিস, দোকানপাট, শপিং মল ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়, যা এখন কার্যকর আছে। তবে জীবন জীবিকার বিষয়টি চিন্তা করে এখন লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিল সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিং মল খোলা রাখা যাবে। নো মাস্ক, নো সার্ভিস কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এই জীবন জীবিকার কথা চিন্তা করে, ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে এবং তাদের যে আবেদন, মানবিক আবেদন, সমস্ত কিছু চিন্তা করে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে শর্ত থাকবে যে তারা অবশ্যই তাদের প্রতিশ্রুতিবদ্ধ, তারা আপনার স্বাস্থ্যবিধি শতভাগ মানবে। করোনার সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে পয়লা বৈশাখের ব্যবসা হয়নি। এরপর চলমান লকডাউনের কারণে ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়েও দুশ্চিন্তায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাই দোকানপাট, শপিং মল খোলার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করব। যারা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করবেন না, তাদের দোকানগুলো, তাদের প্রতিষ্ঠানগুলো স্ব মার্কেটের সমিতিতে অনুরোধ করব তারা যেন বন্ধ করে দেন। দোকানপাটে যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা মার্কেট ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে। এছাড়া আগামী 28 এপ্রিল থেকে লকডাউন শিথিল করা হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেডিকেল টেকনোলজিস্ট সংকটের কারণে ল্যাবরেটরিতে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার হার কম। প্রধানমন্ত্রীর নির্দেশনার 10 মাস পরও নিয়োগ হয়নি মেডিকেল টেকনোলজিস্ট। ফলে টেস্ট করতে মানুষের ভোগান্তি অপেক্ষা আগের মতোই। করোনা শুরু থেকে সারা দেশেই পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য টেকনোলজিস্টের তীব্র সংকট। তেমনই এক জেলা হবিগঞ্জ। এই জেলার 9টি উপজেলার জন্য টেকনোলজিস্টের পদ 20টি, অথচ বর্তমানে কর্মরত মাত্র 4 জন। প্রত্যেকটা উপজেলার ল্যাবরেটরিগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এর সুফল থেকে জনগণ বঞ্চিত হচ্ছে এবং কোভিড-19 যে পরিমাণ স্যাম্পল কালেকশন করার কথা
কিন্তু সেই পরিমাণ স্যাম্পল কালেকশন করা যাচ্ছে না শুধু দক্ষ লোকবলের অভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এক চিকিৎসকের বিপরীতে 5 টেকনোলজিস্ট দরকার, অথচ বাংলাদেশের চিত্রটা উল্টো। বর্তমানে 6 জন চিকিৎসকের জন্য 1 জন টেকনোলজিস্ট। দেশে সরকারি পর্যায়ে চিকিৎসক প্রায় 30,000, অথচ মেডিকেল টেকনোলজিস্ট আছেন 5,000-এর মতো। যত বেশি আমরা রোগী শনাক্ত করতে পারবো তত তাদেরকে চিকিৎসার আওতায় আনা এবং তাদেরকে আইসোলেশন করা সেটি সম্ভব হবে। সেজন্য কিন্তু টেস্ট আরো অনেক দরকার, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং কমিউনিটি পর্যায়ে টেকনোলজিস্ট দরকার যারা নমুনা সংগ্রহ করে কমিউনিটি ক্লিনিকে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবে। করোনা শনাক্তে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য গত বছর জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ দেন। এজন্য নতুন 3,000 পদ সৃষ্টি করা হয়। নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা হলেও এখনও চূড়ান্ত ফল প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। এই চূড়ান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হইলে কোভিডের অনেকটা তারা কোভিডের কাছে যোগদান করতে পারে, পাশাপাশি তারা কোভিড মোকাবেলাতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় তা বন্ধ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 3 থেকে 4 মাস পূর্বের যে পদ্ধতিটা শেষ হয়ে গিয়েছিল, সেটাকে যখন কোনো একটা কমপ্লেইন আসবে, ওই অংশটাকে একেবারে প্রথম থেকে যদি আবার নতুন করে যাচাই বাছাই করে সব কিছু তদন্ত করতে হয়, তাহলে সময় ক্ষেপণ হবে। এখন তদন্ত কমিটি কি বলে তার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো সিদ্ধান্ত হবে। দক্ষ প্রশিক্ষিত লোকবল যদি আরও কাজে লাগানো যেত, তাহলে করোনা মোকাবিলা আরও সহজ হতো বলে অভিমত বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্তরা হাসপাতালে বেড পেলেও গুরুতর রোগীরা ভুগছেন আইসিইউ সংকটে। হাজার চেষ্টা তদবিরেও মিলছে না শয্যা। এদিকে 200 আইসিইউ শয্যা প্রস্তুত থাকলেও জনবলের অভাবে এ পর্যন্ত 96টি বেডে রোগী ভর্তি করতে পেরেছে ডিএনসিসির কোভিড হাসপাতাল। মায়ের এই অসহায় আকুতি একটি আইসিইউ শয্যার জন্য। 22 বছর বয়সী অনার্স পড়ুয়া ছেলে দিগন্ত করোনায় আক্রান্ত। তার ফুসফুসের 74% আক্রান্ত। ফুসফুসে 80% সংক্রমণ নিয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে নাজমুল আক্তার রানুও পাননি আইসিইউ শয্যা। বাধ্য হয়ে ভর্তি হয়েছেন অন্য হাসপাতালে। আইসিইউ দরকার আমাদের এখানে, আইসিইউ পর্যাপ্ত নাই, এখানে ট্রান্সফার করতে বাধ্য হচ্ছে। করোনা আক্রান্ত অধিকাংশের শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে বাড়ছে আইসিইউ সংকট। একের পর এক হাসপাতালে ঘুরেও শয্যা পাচ্ছেন না রোগীরা। টেস্ট করার পরে বলছে যে লাঞ্চ একটু সমস্যা, তারপরে বুকে সিটি স্ক্যান করছি, তখন ধরা পড়ছে নিউমোনিয়া আর 30% ফুসফুসের সমস্যা। নতুন হসপিটাল, আমি যে সার্ভিসটা চাচ্ছিলাম আমি ওটা মোটেও পাচ্ছি না। আইসিইউর কথা বললো, কোনো ডেট দিচ্ছে না, কোনো নিশ্চয়তা দিচ্ছে না, কোনো টাইম দিচ্ছে না। কিন্তু এইভাবে যদি হয়, দেখুন আমরা শিফটিংয়ে চিন্তা করতেছি। এদিকে 29 এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর কথা থাকলেও জনবল সংকট মেটেনি বলে জানিয়েছে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আইসিইউ তো আমরা বলেছি 200 বেড আমরা যদি চালাতে চাই, আপনাদের বুঝতে হবে এটা অনেক ম্যান পাওয়ার দরকার। সেই ম্যান পাওয়ারগুলো না আসলে আমি রুগী নিয়ে তাদের যদি আমি হ্যান্ডেল করতে না পারি, সেটা আরও বিড়ম্বনা। তো আমরা তারপরেও চালিয়ে যাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী। শারীরিক অবস্থার গুরুতর অবনতি না হলে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। খামারিদের কাছে 40 টাকায় দুধ কিনে 75 টাকা বিক্রিতে ক্ষোভ। বেসরকারি ডেইরির স্বার্থ রক্ষার অভিযোগ মিলভিটার বিরুদ্ধে। করোনা বিপাকে টাঙ্গাইলের তাঁতি ও কাপড় ব্যবসায়ীরা লোকসানের মুখে তাঁত শিল্প বন্ধের আশঙ্কা। 2013 সালের 24 এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত হন হাজারেরও বেশি পোশাক শ্রমিক। আহতের সংখ্যাও কয়েক হাজার। 8 বছর পরেও পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছে না বলে অভিযোগ বেঁচে যাওয়া অনেক শ্রমিকের। তাদের সাহায্য নিশ্চিতে রানা প্লাজা ট্রাস্ট ফান্ডের যথাযথ ব্যবহারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা।
ধসে পড়া রানা প্লাজার 4 তলার একটি পোশাক কারখানায় কাজ করতেন ইমাদুল ইসলাম। 2013 সালের ভবন ধসে চাপা পড়ে আহত হন তিনি। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ। তার অভিযোগ, তাৎক্ষণিক কিছু অনুদান পেলেও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি এখনও। বিভিন্নভাবে সমস্যা দেখা যাচ্ছে এবং সরকার এবং এনজিও কিছু আমাদের পাশে দাঁড়াইছিল, সেখান থেকে আমরা কিছু সহযোগিতা পাইছিলাম, কিন্তু এটা আসলে ক্ষতিপূরণ না। শুধু ইমাদুল ইসলামই নয়, তার মতো আরও অনেক শ্রমিকেরই একই অভিযোগ। আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ সহ রানা প্লাজা ধসের সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তারা। পর্যাপ্ত পরিমাণ কোনো ক্ষতিপূরণই পাইনি। যখন চাকরি করছিলাম তখনই ভালো আছিলাম, এখন তো অসুস্থ অবস্থায় চাকরিও করতে পারি না। মাথায় সমস্যা, মাথায় সমস্যা এবং আমার একটা কানের পর্দা ফেটে গেছে, তা আমি এখন কানে ঠিকমতো শুনিনি। সেই সময়তে যে সাহায্যটুকু পেয়েছিল তা আজকে 8 বছর এসে তারা সেইটুকু নিয়ে বেঁচে থাকাও তাদের সম্ভব হচ্ছে না এবং তাদের যে চিকিৎসার ভার তারা এখনো বয়ে বেড়াচ্ছে। এদিকে রানা প্লাজা ঘটনার 8 বছরেও বেঁচে যাওয়া শ্রমিকদের জীবনমানে তেমন পরিবর্তন আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। এইসব শ্রমিকদের সহায়তা দিতে ট্রাস্ট ফান্ড থেকে বিনামূল্যে স্বাস্থ্যখাত বিতরণ করা এবং স্বাস্থ্য বীমা চালুর তাগিদ তাদের। তারা যাতে এটি প্রদর্শন করে তারা যাতে ডায়াগনোসিস করতে পারেন, ডাক্তারের অ্যাডভাইস নিতে পারেন এবং ট্রিটমেন্ট এবং ওষুধ নিতে পারেন ফ্রিলি, সেরকম একটি হেলথ কার্ডের ব্যবস্থা করার জন্য আমি জোরালোভাবে অনুরোধ করছি। সম্প্রতি বেসরকারি এক গবেষণায় উঠে এসেছে, রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের 92%ই করোনাকালে সরকারের কোনো সহায়তা পাননি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মোমবাতি জেলে স্মরণ করা হলো সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের। ঘটনার 8 বছর পূর্তি সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে এ কর্মসূচি পালিত হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন নিহতের স্বজন সহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। রানা প্লাজা ধসের 8 বছর পূর্তি উপলক্ষে শনিবার সকালে ধসে পড়া ভবনের সামনে সীমিত পরিসরে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসে নিহত হন 1100-র বেশি পোশাক কর্মী, আহত হন আরও প্রায় 2000। এ বিষয়ে আরো জানাতে রানা প্লাজার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, রানা প্লাজার এই স্মরণ বা 8 বছর পূর্তির স্মরণের ঘটনায় আজকে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং এসবের বিষয়ে আসলে শ্রমিক নেতারা কি বলছেন? দেখুন, রানা প্লাজার আজকে 8 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমরা দেখেছি অন্যান্য বছর যেমন শিল্পাঞ্চলের বিভিন্ন সাধারণ শ্রমিকরাও এখানে এসে তাদের কর্মসূচি পালন করে, তবে এবছর কিন্তু করোনার কারণে আমরা কিছুটা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। যে সকাল থেকে এখানে স্থানীয় যে শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা আছেন তারাই কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু এখানে রানা প্লাজার সামনে যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে কিন্তু তারা সকালে ফুল দিয়ে কিন্তু সেই ভবন ধসের ঘটনায় যে সকল শ্রমিকরা নিহত হয়েছেন তাদেরকে কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং যেহেতু করোনা চলছে এবং শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানা খোলা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ শ্রমিকদের এখানে তেমন উপস্থিতি নেই। এখানে শ্রমিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও কিন্তু আমরা কিছু সংখ্যক আহত শ্রমিকদেরকে দেখতে পেয়েছি, তারা এখানে এসেছেন। তারা কিন্তু আজকেও অভিযোগ করছেন যে তারা তাদের পর্যাপ্ত যে সহায়তা সেই সহায়তা ক্ষতিপূরণ পায়নি। এবং শ্রমিক নেতারা যে বিষয়টি এখানে বলছেন যে আজকে 8 বছর হয়ে যাওয়ার পরও ভবন মালিক যে রানা রয়েছে তার সর্বোচ্চ শাস্তির বিষয়টি এখনো নিশ্চিত না হতে কিন্তু শ্রমিক সংগঠনের নেতারা কিন্তু ক্ষোভ জানিয়েছেন। একই সাথে কিন্তু তারা এই রানা প্লাজার যে জমিটি রয়েছে এটি কিন্তু অধিগ্রহণ করে সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এখানে যেন একটি বহুতল ভবন নির্মাণ করে ভবন ধসের ঘটনায় যে শ্রমিকরা নিহত হয়েছেন তাদের স্বজনদের এবং আহত শ্রমিকদের পুনর্বাসনের জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। তাই এর সাথে কিন্তু তারা আরো একটি বিষয় তারা দাবি তুলেছেন, সেটি হচ্ছে যে তারা এই 24 তারিখে কিন্তু শহীদ শ্রমিক দিবস ঘোষণারও কিন্তু দাবি জানিয়েছেন। এখানে কিন্তু আমরা অন্যান্য বছর যে ব্যাপক সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি দেখতে পাই, এবছর কিন্তু আমরা তেমনটি দেখতে পাচ্ছি না। সীমিত পরিসরে এখানে শ্রমিক সংগঠনের নেতারা এসেছেন। অন্যান্য বছর যেমন অনেক শ্রমিক সংগঠনের নেতাগুলো আসে, সেক্ষেত্রে কিন্তু শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা দেখছি যে সীমিত পরিসরে এখানে আয়োজন করা হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে অনেকটা সীমিত পরিসরে এবারের 8 বছর পূর্তি উপলক্ষে শ্রমিকদের বা শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচিগুলো চলছে। সাভার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রুবেল আহমেদ। আরমানিটোলার আগুনে দগ্ধ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি 20 জনের অবস্থায় গুরুতর, তাদের মধ্যে 4 জনের চিকিৎসা চলছে আইসিইউতে। শুক্রবার রাসায়নিকের গুদামে লাগা আগুনে নিহত হয় 4 জন, দগ্ধ হয় আরো 21 জন।
শুক্রবার ভোরে আরমানিটোলায় আগুনে আহতদের একে একে নিয়ে আসা হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনেরা। স্বাস্থ্য ভাই উনি অলরেডি পুইরা একবারে অবস্থা খুবই খারাপ, এমন পুরা পড়ছে, তো চিহ্নিত করছি উনি আমার স্বাস্থ্য ভাই। মারা গেছে আমার ভাগ্নি, ছোট ভাগ্নি সুমাইয়া। ও আগুন টেম্পে আগুনের কোনো সমস্যা হয় নাই, কিন্তু সম্ভবত শ্বাসকষ্ট এবং ভয়ে মারা গেছে আর কি। আরমানিটোলায় দুর্ঘটনার পরপরই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 21 জন ভর্তি হলেও পরে একজন সংখ্যামুক্ত হয়, তাকে ছেড়ে দেওয়া হয়। আরমানিটোলার যে ঘটনাটা, এখানে বেশিরভাগ রোগী হচ্ছে আমাদের শ্বাসনালী পোড়া রোগী। 2 জনের শুধুমাত্র ফিজিক্যাল বার্ন আছে বাইরে, বাট বাকি সবারই হলো শ্বাসনালী পোড়া, যেটা খুব ক্রিটিক্যাল তাদের জন্য। বাইরে থেকে বেশি পোড়া বোঝা যাচ্ছে না, পোড়ার অংশটা, বাট তাদের শ্বাসনালী পুড়ে গেছে, এটা হচ্ছে তাদের জন্য খুব সংকটজনক অবস্থা তৈরি করবে। শ্বাসনালী পোড়া রোগীর শ্বাসনালীর গতিপথে অতিরিক্ত রক্তরস জমা হতে থাকে। পরবর্তী সময়ে শ্বাসনালীর সব গতিপথ সরু হয়ে যায়, সেই সাথে দেহকোষের সার্বিক কার্যকারিতা বিপন্ন হয়। এতে মৃত্যু ঝুঁকি চরম পর্যায়ে চলে যায়। তাই ভর্তি থাকা সবাই ঝুঁকিতে আছেন বলে জানায় চিকিৎসক। আইসিইউর বাইরে যারা আছে তারাও আমাদের পর্যবেক্ষণে আছে। যদি তাদের সেরকম শ্বাসকষ্ট মনে হয় তাহলে আমরা আইসিইউতে নিয়ে যাব। যে 4 জন আইসিইউতে নিয়ে গেছে তাদের খুব তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট হচ্ছিল। এদিকে নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 7 জন ভর্তি হলেও আশঙ্কামুক্ত থাকায় 3 জনকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এ ঘটনায়ও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কথা ছিল ঈদের পরে বিয়ে, মেহেদির রঙে রঙিন হবে হাত। সে স্বপ্নের করুণ মৃত্যু হলো আগুনে। নিহত সুমাইয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। একই সঙ্গে আরো 3টি প্রাণহানিতে অসহায় নিম্ন আয়ের পরিবারগুলো। স্বজন হারানোর বেদনায় আহাজারি, শোকে কাতর পরিবারের সদস্যরা। আরমানিটোলার অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ইডেন কলেজের ইংরেজি 3য় বর্ষের ছাত্রী সুমাইয়া। 1 মাস আগে তার বড় বোনের বিয়ে হয়েছে। কথা ছিল ঈদের পর সুমাইয়ারও বিয়ে হবে, একই সঙ্গে হবে 2 বোনের বিয়ের আনুষ্ঠানিকতা। গত কয়েক মাস ধরে পরিবারের মাঝে চলছিল আনন্দ আয়োজন। সুমাইয়ার মৃত্যুতে পরিবারের আনন্দ রূপ নিয়েছে করুণ আর্তনাদে। আজকে এই জন্য আমার নিজের সন্তান এইভাবে গেল, আর কত মাস সন্তান ধরে এরকম হয়। সরকারের উচিত এখান থেকে পুরান ঢাকা থেকে যত কেমিক্যালের গোডাউন আছে সব উচ্ছেদ করে দেওয়া। ইডেন কলেজে লেখাপড়া করতো, এখন বিয়ের কথাবার্তা হয়েছিল, হয়তো ঈদের পরে বিয়ে হইবে এরকম কথা হয়েছে। বিয়ে হয়নি, কিন্তু আর বড় বোনের বিয়ে হয়েছে 1 মাস আগে। আরমানিটোলায় মুসা ম্যানশনে আগুনে পুড়েছে আরো 3টি পরিবারের স্বপ্ন। ভবনের গোডাউনে নিরাপত্তার দায়িত্ব পালন করতেন মোহাম্মদ রাসেল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম রাসেলের মৃত্যুতে দিশেহারা তার পরিবার। 3 বছর ও 8 মাস বয়সী 2 মেয়ে কিছু বোঝার আগেই তাদের বাবাকে হারালো। 2টা মেয়ে, ওদের অবস্থাও বেশ একটা ভালো না, আর্থিক অবস্থা না হলে কি দারোয়ান করে। এখন উনি মার্কেটের রুম ছিল অফিসের মতো, ওই রুমে সে ঘুমাইতো। ভবনের আবাসিক ফ্ল্যাটগুলো দেখভাল করতেন রাসেলের মামা মোহাম্মদ অলিউল্লাহ। আগুনের ধোঁয়ায় মৃত্যু হয় তারও। এছাড়া ভবনের চিলেকোঠায় থাকতেন কবির হোসেন নামে এক শ্রমিক। অতিরিক্ত ধোঁয়ায় তার মৃত্যু হয়। যারা কেমিক্যালের ব্যবসা করে বা যারা মজুদদার, তাদের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি আমাদের মতো নিরীহ মানুষের হচ্ছে। কোনো প্রতিকার তো আমরা পাচ্ছি না। যেভাবে একের পর এক ঘটতেছে, দুর্ঘটনা ঘটতেছে। আজকে আমার ভাই গেল, আজকে একদিন বোন যাবে, ভাই যাবে। এদিকে নিহতদের দাফনের সহায়তা করতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 করে টাকা দেওয়া হয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 20 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদের মধ্যে 4 জনের চিকিৎসা চলছে আইসিইউতে। দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে আরো জানাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আমরা যে বিষয়টি জানছিলাম যে আহত 20 জনের অবস্থায় আশঙ্কাজনক, এই মুহূর্তে তাদের অবস্থান কি এবং আইসিইউতে যে 4 জন ছিলেন তাদের কোনো ধরনের কোনো সর্বশেষ আপডেট আছে কিনা আপনার কাছে? দেখুন, কিছুক্ষণ আগেই বার্ন ইউনিটের যে আবাসিক সার্জন রয়েছেন তার সাথে কথা হয়েছে। তিনি যে বিষয়টা জানিয়েছেন, সবারই অবস্থা আসলে আশঙ্কাজনকই আছে এখন পর্যন্ত, কারণ যেহেতু শ্বাসনালী পড়ে গেছে সবারই, আর এর মধ্যে দগ্ধ আছে কয়েকজন। তবে যেহেতু শ্বাসনালী পড়ে গেছে, এই কারণে 2 থেকে 3 দিনের আগে আসলে আশঙ্কামুক্ত যে বলা এটি যাবে না, কারণ যখন শ্বাসনালী পড়ে যায় তখন কিন্তু আসলে ভেতরে শ্বাসনালীর মধ্যে রক্তরস জমাট বেঁধে আসলে শ্বাসনালীটি সরু হয়ে আসে এবং ধীরে ধীরে
সেখানে সংক্রমণ বাড়তে থাকে, এমন পরিস্থিতিতে কিন্তু শারীরিক যে আরো নানান জটিলতা সেগুলি তৈরি হয় এবং শ্বাস নিতে কষ্ট হয় এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায়। এমন প্রেক্ষাপটে আসলে চিকিৎসকগণ বলছেন যারা আইসিইউতে আছেন যে 4 জন, তাদের অবস্থা একেবারে অপরিবর্তিত রয়েছে বলা চলে। তারা বলছেন কিছুটা অবনতির দিকেও গিয়েছে, এটি তাদের কথা মতে বোঝা গেছে যে কিছুটা অবনতির দিকে গেছে। বাকি যে 4 জন আছেন আইসিইউতে তাদের অবস্থার বেডে, সাধারণ বেডে যে 16 জন চিকিৎসাধীন আছেন তাদেরকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদেরকে যে চিকিৎসা দেয়া সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আরেকটি বিষয়, গতকালকে আরেকটি ঘটনা ছিল নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনায় 4 জন চিকিৎসাধীন আছেন এই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এখানে 4 জনের মধ্যে গতকালকে আমরা দেখেছিলাম একজনের 95% পড়ে গেছে, তাকে গতকালকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং বাকি যে 3 জন রয়েছেন তাদের শরীরে কারো 60, 70 বা 80% এরকম পড়ে গেছে। অর্থাৎ বাকি 4 জনের অবস্থাও আশঙ্কাজনক। অর্থাৎ নারায়ণগঞ্জের যে ঘটনা সেখানেও 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরমানিটোলায় যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে যে 4 জন, সেই 4 জনের অবস্থা বলা চলে অনেকটা মুমূর্ষ অবস্থাতে আছে। চিকিৎসকগণ জানিয়েছেন যে আসলে তাদের যে চেষ্টা, সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছেন এবং তারা আশা করছেন সাধারণ বেডে যারা আছেন যে 16 জন, তাদের মধ্যে হয়তো অনেকেই সেরে খুব দ্রুতই বাসায় ফিরতে পারবেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। হেফাজতের গুজব ছড়িয়ে তাণ্ডব বন্ধে বিশেষ সাইবার সেল গঠন করেছে র্যাব। নেতাদের অনলাইন তৎপরতায় রয়েছে বিশেষ নজরদারি, আর অভিযুক্তদের গ্রেপ্তার নিয়ে নতুন করে সহিংসতা যেন না হয় সেজন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা পরিকল্পনা। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে দেশের নানা জায়গা থেকে ফেসবুক লাইভে গুজব ছড়িয়ে উস্কানি দিয়েছে নেতারা। সেই কারণে কমাতে হয়েছে ইন্টারনেটের গতি। সহিংসতা শুরুর আগে নানা মাহফিলে দেয়া হয়েছে রাষ্ট্রবিরোধী বক্তব্য। নানা সময় সরকারকে স্বস্তিতে থাকতে না দেওয়ার হুমকি দেন মামুনুল হকও। আহমদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। পরে রিসোর্ট কাণ্ডেও নিজেকে বাঁচাতে নানাভাবে হাদিসের ভুল ব্যাখ্যা দেন মামুনুল। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় বিয়ের জন্য কোনো স্বামী তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে বাধ্য নয়। এসব কারণে হেফাজত নেতাদের অনলাইন তৎপরতার উপর বিশেষ নজরদারি করছে র্যাব। ইনিশিয়ালি যেটা হয়েছে, র্যাব সকলকে গ্রেফতার করেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের জন্য ইনিশিয়ালি এদেরকে গ্রেফতার করা হয়। সাইবার ক্রাইম মনিটরিং করার জন্য র্যাব সাইবার মনিটরিং সেল কাজ করছে, প্লাস ফেসবুক বা বিভিন্ন জায়গায় গুজব মনিটরিং আমরা করে যাচ্ছি। পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে হেফাজত, এমন ঘটনা আর যেন না ঘটতে পারে সে বিষয়ে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। কোনো ধরনের যে নাশকতা বা সহিংসতা যদি সম্ভাবনা থেকেও থাকে, সেটার জন্য আমাদের 3টি স্তরের নিরাপত্তা বলবৎ আছে। আমাদের সশস্ত্র টহল, আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের স্ট্রাইকিং ফোর্স। 2013 ও সাম্প্রতিক ধ্বংসযজ্ঞে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সবাই আছেন নজরদারিতে, আর নতুন করে যারা অনলাইনে বিদ্বেষ ছড়াচ্ছেন তালিকা করা হচ্ছে তাদেরও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় জড়িতদের বিচার চেয়ে হেফাজতে ইসলাম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাশেমি। ওই তাণ্ডবে নিজের অবস্থান পরিষ্কার করতে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পৌঁছে দেন তিনি। লিখিত বক্তব্যে তিনি জানান, হেফাজতে ইসলামের ডাকে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা নজিরবিহীন ও অমানবিক। বলেন, দেশ ও জনগণের জানমালের ক্ষতি কোনোভাবে ইসলাম সম্মত হতে পারে না। তাই দেশ এবং ইসলাম বিরোধী সমস্ত কার্যক্রম থেকে তিনি ও তার পরিচালিত মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা বিরত ছিলেন। তারপরও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ওই তাণ্ডবে জড়িত আরও 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে 55 মামলায় এ পর্যন্ত 346 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জের চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে আহত হন কমপক্ষে 10 জন। এ সময় ভাঙচুর করা হয় 13টি বসত বাড়ি। সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাসকান্দির শামসুদ্দিন গ্রুপ ও ছোট মোল্লাকান্দির নজির হালদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
তারই ধারাবাহিকতায় শুক্রবার আবার সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার পর থেকে এলাকায় পরিস্থিতি থমথমে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। মুন্সিগঞ্জের চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি কি এবং আসলে কোন বিষয়টি নিয়ে এই ধরনের একটি সংঘর্ষের উৎপত্তি হলো, আর সংঘর্ষের বিষয় নিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে? দেখুন, আসলে গতকাল শুক্রবার দুপুরের পর থেকে বিশেষ করে ইফতারের সময়টাতে সদর উপজেলার যে চরকেরা ইউনিয়ন রয়েছে, সেই চরকেরা ইউনিয়নের আপনার খাসকান্দি এবং ছোট মোল্লা কান্দিতে আপনার শামসুদ্দিন গ্রুপ এবং নাজির হালদার গ্রুপের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা স্থানীয়দের সাথে কথা বলে তাদের তথ্য মতে যতটুকু জানতে পেরেছি যে প্রায় 1 বছর ধরে তাদের মধ্যে একটি আধিপত্য বিস্তার নিয়ে একটি বিরোধ চলে আসছিল এবং এই বিরোধকে কেন্দ্র করে কিন্তু এই পর্যন্ত প্রায় 8 বারেরও বেশি তারা হামলা চালায় বিভিন্ন নিরীহ গ্রামবাসীর মধ্যে। আমরা সকাল থেকে আমরা আসলে দেখেছিলাম যে কালকে যে ঘটনাটি ঘটেছে, কালকে কিন্তু থেমে থেমে আসলে ইফতারের পর থেকেই এই ঘটনাটি ঘটে। এই সময় আপনার এই খাসকান্দি গ্রামে কিন্তু প্রায় 15 থেকে 20টি বাড়ি, খাসকান্দি এবং ছোট মোল্লাকান্দি কিন্তু 15 থেকে 20টি বাড়ি তারা ভাঙচুর করে। এই সময় ঘরে থাকা মূল্যবান মালামাল ভাঙচুর করার পাশাপাশি যে নগদ টাকা এবং বাড়িতে থাকা যে মহিলারা থাকেন তাদের কাছ থেকে যে স্বর্ণালংকার, সেগুলিও কিন্তু তারা লুট করে নিয়ে যায়। আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে প্রশাসনের একাধিক কর্তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি। আমরা মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে যদি জানতে পেরেছি যে এই ঘটনায় কিন্তু গুরুতর আহত হয়ে একজন কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এখনো আসলে চিকিৎসাধীন রয়েছেন এবং পাশাপাশি এই ঘটনা উভয় পক্ষে কিন্তু 10 জনেরও বেশি মানুষ কিন্তু ওই সময় আহত হন। তবে আহত আসলে ঠিক কতজন হয়েছে এটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই ঘটনার পর থেকেই কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো সবকিছু মিলিয়ে যদি বলা চলে যে এই ঘটনায় আসলে যে ঘটনাটি ঘটেছে এটি প্রায় যেমনি বলছিলাম যে 8 বার তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়েছে। তবে এই ঘটনায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসলেও পুলিশ কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত মামলার পর মামলা হলেও কাউকে আটক করতে পারেনি। তো এই ছিল আমার কাছে আসলে এই সংঘর্ষের ঘটনার এখনকার সবশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেছে 3 জনের। শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পের D7 ব্লকে এ ঘটনা ঘটে। 14 এপিবিএনের অধিনায়ক নাইমুল হক জানান, ইফতারের আগে নূর ইসলামের সঙ্গে স্ত্রী মরিয়মের মাদক সেবন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নূর ইসলাম দা দিয়ে এলোপাতারি কোপ দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় মরিয়মের। পরে শালিকা হালিমা ধারালো অস্ত্র দিয়ে নূর ইসলামকে আঘাত করেন। নূর ইসলামও দা দিয়ে হালিমাকে এলোপাতারি কোপাতে থাকেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই মারা যান নূর ইসলাম। মুমূর্ষু অবস্থায় হালিমাকে উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। 2 জন ভিতরে স্পট ডেথ হয়ে যায়, ও আর এবং তার ওয়াইফ। আর তার শালিকে আমরা আহত অবস্থায় পাই, পাবলিকের সহায়তায় হাসপাতালে ভর্তি করে, ওখানে গিয়ে শালি মারা যায়। একটা পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনাটা ঘটেছে। খামারিদের কাছ থেকে 35 থেকে 40 টাকা লিটার দুধ কিনে ভোক্তা পর্যায়ে 75 টাকায় বিক্রি করছে মিল্ক ভিটা। এতে ক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর স্বার্থেই বাড়ানো হচ্ছে দাম। তবে কর্তৃপক্ষের দাবি বাজার সমন্বয় করতেই দাম বাড়ানো হয়েছে। দেশের তরল দুধের চাহিদা মেটাতে প্রধান ভরসা সরকারি সংস্থা মিল্ক ভিটা। পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশি দুধের ওপর নির্ভরশীলতা কমাতেই এর প্রতিষ্ঠা। তবে চলতি বছর 2 দফায় দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। মিল্ক ভিটার 1 লিটার তরল দুধ এখন কিনতে হচ্ছে 75 টাকায় আর আধা লিটার 40 টাকা। সরকারের কোনো যদি ডিসিপ্লিন না থাকে তাহলে বেসরকারি আরও ভাবে তারা বেড়ে নেবে, ইচ্ছা মতো বাড়াবে, এইভাবেই বাড়াচ্ছে। সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চল থেকে দুধ সংগ্রহ করে মিল্ক ভিটা। খামারি পর্যায়ে মানভেদে তা কেনা হয় 35 থেকে 40 টাকা লিটারে। বাজারে বাড়তি দামে বিক্রি হলেও এর সুফল পাচ্ছে না তারা। রাখা দুধ 80-90 টাকা 70 টাকা বেশি, আমার দাম দিলে 38 টাকা 39 টাকা দাম দেয়। এই দামে ধরেন আমার পোষায় না। আমরা আসলে যে মিলমিটে দেয় 35-36 টাকা আর মিলমিটে হচ্ছে 70 টাকা। এটা আমার বিশেষ লজ্জা, তারা একটু লাভ কমারে আমার 50 টাকা দিন তাহলে আমার একটু লাভ হল।
এদিকে মিলভিটার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বেসরকারি ডেইরিগুলো দাম বাড়িয়েছে বলেই তারাও সে পথে হেঁটেছেন। এতে বেসরকারি কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া হলো কিনা এ প্রশ্ন ছিল তার কাছে। বাজারে প্রাইস হাই আছে, আরও বৃদ্ধি করা দরকার। কারণ আমাদের আর আপনারা জানেন যে মিলভিটা হলো একটা রেগুলেটরি প্রতিষ্ঠান। আমরা যদি দামটা আমরা রিজনেবল না রাখি, তাহলে প্রাণারং বা অন্যান্য আদার্স কোম্পানি যারা আছে, এবং দেশে দুধের মূল্য হয়ে যাবে 150 টাকা লিটার আমার ধারণা। কিন্তু আমরা যেহেতু একটা রেগুলেটিং হিসেবে আছি, সেই জন্যই তারা বৃদ্ধি করতে পারছে না। সারা দেশে মিলভিটার তরল দুধের দৈনিক বিক্রি 1,20,000 লিটার, আর রোজায় তা বেড়ে দাঁড়ায় 3 লাখ লিটারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চন্দ্রিমা থানা এলাকায় আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নামি দামি কোম্পানির মোড়ক লাগানো নকল ওষুধ জব্দ করা হয়। অভিযানে কারখানা মালিক আনিসুর রহমানকে আটক করা হয়। আনিস 1 বছরেরও বেশি সময় ধরে নিজ বাড়িতে এসব নামি দামি কোম্পানির ওষুধ নকল ও বাজারজাত করার কথা স্বীকার করেছেন। তারপরে হচ্ছে আপনার পাওয়ার বিভিন্ন কোম্পানির যে ব্র্যান্ডেড ওষুধগুলো আছে সেগুলো নকল এখানে উৎপাদন করা হয় এবং লোকাল মার্কেট সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। আজকে সন্ধ্যায় আমরা অপারেশন চালাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারখানা মূল উপাদান সহ আপনার প্যাকেজিং ম্যাটেরিয়াল এবং যেটা মূল ওষুধ, এটা বিপুল পরিমাণে আমরা উদ্ধার করি। এখনও এগুলো কাউন্ট করা হয় নাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা বিপুল পরিমাণে উদ্ধার করা হয়েছে। টানা 2 দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রফতানি। সকাল থেকে স্থলবন্দর সচল হওয়ার পর কমতে শুরু করেছে বন্দর সড়কের দুপাশে আটকে থাকা পণ্যবাহী ট্রাকের জট। করোনা সুরক্ষা মেনে বন্দর গোডাউনে পুরোদমে চলছে লোড আনলোড। বেনাপোল স্থলবন্দর উপপরিচালক আব্দুল জলিল জানান, ভারতের উত্তর 24 পরগনার বনগাঁ এলাকায় বিধানসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ ছিল স্থলবন্দর, আর শুক্রবার ছিল সরকারি ছুটি। টানা 2 দিন পর বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর চালু হওয়ায় পুরোদমে কাজ করছে বন্দর ও কাস্টমস সহ ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতি ও কাপড় ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও লকডাউনে আবারও বিপাকে পড়েছেন। গেল বছর থেকে করোনা ও বন্যায় পুঁজি হারিয়ে ব্যবসা ছেড়ে দিয়েছেন প্রায় অর্ধেক ব্যবসায়ী। যারা কোনোভাবে টিকে আছেন তারা বলছেন, এই ঈদে ব্যবসা করতে না পারলে বন্ধ হয়ে যেতে পারে এই অঞ্চলের তাঁত শিল্প। প্রতি বছর এই সময় ব্যস্ততায় পার করতেন টাঙ্গাইলের দেলদুয়ারের তাঁতিরা, কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। বন্ধ হয়ে গেছে অনেক তাঁত, যে কটি চালু আছে সেগুলোর অবস্থাও ভালো না। গেল বছর কিছু শাড়ি তৈরি করলেও করোনা পরিস্থিতিতে বিক্রি করতে পারেননি অনেকে। ব্যবসায়ীরা বলছেন, আগের বছর পাইকারদের কাছে যে শাড়ি বিক্রি করেছিলেন তার বেশিরভাগেরই টাকা পাননি এখনো। তারপরও ঋণ নিয়ে এবার ঈদ উপলক্ষে কিছু শাড়ি তৈরি করলেও লকডাউনের কারণে বিক্রি বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। প্রণোদনা সরকারের টাকাটা কিভাবে শোধ করব, এটাই আমরা এখন ভাবতেছি। কারণ সরকার তো এখন এটাকে সিসি লোন হিসাবে তার লোনেরই নেবে। এখন এটা যদি ব্যবসায় না করতে পারি তাহলে কিভাবে সরকারকে আমরা এই টাকাটা শোধ করব? 30-40টাই বন্ধ, 10টা চলতেছে আপাতত। ঘরের কারখানা পুরোটাই বন্ধ হয়ে গেছে, শ্রমিকও পাওয়া যাচ্ছে না, শ্রমিক সব বাইরের শ্রমিক, এরা সবাই চলে গেছে। তাঁতিরা বলছেন, গেল বছর করোনার কারণে ব্যবসা বন্ধের পাশাপাশি বন্যায়ও নষ্ট হয়েছে অনেক তাঁত। এখন সরকারি সহযোগিতা না পেলে ব্যবসা ধরে রাখা নিয়ে শঙ্কায় তারা। আমাদের পুঁজিবাটটাও নাই, সব করোনায় 1,40,000 টাকা খেয়ে লাগছি, ক্যাশ টাকা ভাঙে। এখন আমরা কি করি? কিছুদিন ধরে আবার চালু করছে, এটা এখন আবারও লকডাউন দিয়েছে, কিভাবে তাহলে আমরা চললাম? 50,000-এর মতো তাঁত ছিল টোটাল টাঙ্গাইল জেলায়। সেই তাঁতের 3 ভাগের 1 ভাগ 16-17 তাঁত বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছিল 25,000-এর মতো। এই ঈদকে কেন্দ্র করে কিছু তাঁত আবার চালু হয়েছিল, সেগুলো আবার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রোজার ঈদের আগে বিক্রির সুযোগ পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলে আশা তাঁতি ও ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশুদ্ধ পানির অভাবে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও। পৌরসভার পানি সরবরাহ কমে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
1986 সালে 31 শয্যা নিয়ে যাত্রা শুরু করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2007 সালে 50 শয্যায় উন্নীত করা হয় এটিকে। উপজেলার প্রায় 2 লাখ মানুষের একমাত্র ভরসা এই হাসপাতাল। গত 15 দিন ধরে হাসপাতালটিতে দেখা দিয়েছে পানির সংকট। এতে বিপাকে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অনেকে নিজ উদ্যোগে বাইরে থেকে সংগ্রহ করছেন পানি। পানি সময় খায় না, আর যদি খায় তাতে কোনো কাজ হয় না, গোসল করা যায় না, আর ধোয়া যায় না, কোনো কিছু করা যায় না। তীব্র গরমে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ অন্যান্য রোগীর চাপ। পানি সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাত ধোয়াটায় আমাদের ব্যাঘাত ঘটে। আর রোগীদের ক্ষেত্রেও বলতে হবে যে বাথরুম তাদের জন্য যে পানি ব্যবহার করা, তারপরে অন্যান্য কাজের জন্য তাদেরও সমস্যা হচ্ছে। পৌরসভা থেকে প্রতিদিন 1.5 ঘন্টা পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়া হাসপাতালের একটি নলকূপ থাকলেও তা দিয়ে চাহিদা মিটছে না। পানির সাপ্লাই মূলত দুটো সোর্স থেকে, একটা আছে আমাদের পুকুর আর একটা আছে পৌরসভার যে সাপ্লাই পানি। কিন্তু এবার দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পুকুরের পানি শুকিয়ে গেছে, পুকুরের পানি নেই। আর সাপ্লাইয়ের পানি আপনারা জানেন যে সব বছরই এই শুকনো মৌসুম আসলে যে পৌরসভার পানি থাকে সে সাপ্লাইও কমে যায়। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বড় ট্যাঙ্কির ব্যবস্থা করেছেন, সেটা চলমান রয়েছে, সেটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর এছাড়াও আমাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন এনজিওগুলোকে এইখানে পানি যাতে রিজার্ভ করা যায়, পানি যাতে ব্যবহার করা যায়, সংকটের সময় পুকুরের পানি কমে গেলে সেই জন্য তাদেরকে এনজিওদের মাধ্যমে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। পানি সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা চতুর্থ দিনে ভারতে করোনায় প্রাণহানি 2000 ছাড়িয়েছে। নতুন 2621 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 1,89,000-এর বেশি। গত 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ আক্রান্তের সাক্ষী ভারত। নতুন শনাক্ত 3,45,000। একদিন আগেই এই সংখ্যা ছিল 3,32,500। এদিকে বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যা 8,96,000, যা এ পর্যন্ত বিশ্বে একদিনে সর্বোচ্চ। প্রাণ গেছে 14,000-এর বেশি মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 14,62,00,000 ছাড়িয়েছে, আর প্রাণহানি প্রায় 31 লাখ। শুক্রবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। প্রাণ গেছে 2,866 জনের। আরও 66,000 শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা 1,42,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 7 শতাধিক নতুন রোগী নিয়ে মোট মৃত্যু 5,85,000-এর বেশি। সংক্রমণ রোধে টোকিও সহ 4 শহরে 2 সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। এ নিয়ে সংক্রমণ শুরুর পরপর তৃতীয় দফা জরুরি অবস্থা জারি করল দেশটি। তীব্র অক্সিজেন সংকট নিরসনে জার্মানি থেকে 23টি প্ল্যান্ট আমদানি করছে ভারত। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে অক্সিজেন আমদানির কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতকে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। করোনার প্রথম ঢেউয়ের সময় নিজেদের চাহিদা মিটিয়ে লাতিন আমেরিকা ও আফ্রিকাতে অক্সিজেন সরবরাহ করেছিল ভারত। তবে এবারের চিত্র পুরো উল্টো। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে মানুষ। সংকট কাটাতে বিদেশ থেকে অক্সিজেন আমদানির পরিকল্পনা করছে মোদি সরকার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি সহ বেশ কয়েকটি দেশ থেকে অক্সিজেন আনার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে এসেছে জার্মানি থেকে 23টি অক্সিজেন তৈরির ভ্রাম্যমাণ প্লান্ট আমদানির ঘোষণা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আনা এসব প্লান্ট স্থাপন করা হবে বিভিন্ন সামরিক হাসপাতালে, যেখান থেকে অক্সিজেন তৈরি করে সরবরাহ করা হবে বিভিন্ন রাজ্যে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিটি প্লান্ট ঘন্টায় 2,400 লিটার অক্সিজেন তৈরি করতে সক্ষম। এদিকে পরিস্থিতি মোকাবেলায় ভারতকে প্রযুক্তিসহ সব ধরনের সহায়তার কথা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিঃসন্দেহে ভারত এখন একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে আলোচনা করে সহায়তা প্রদান করছি। ভ্যাকসিন, প্রযুক্তি সহ সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে রেকর্ড ছাড়িয়েছে সংক্রমণ ও প্রাণহানি। ভাইরাসের শক্তিশালী ধরন শনাক্ত হওয়ায় বেড়েছে উদ্বেগ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা জনসন অ্যান্ড জনসনের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে। জে&জের ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার ঘটনায় এই নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার 11 দিনের স্থগিতাদেশ তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি, পুনরায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে J&J-কে রক্ত জমাট বাধা নিয়ে সতর্ক থাকতে বলেছে সিডিসি। ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার পর ১৫ জনের শরীরে মারাত্মকভাবে রক্ত জমাট বাঁধে, যাদের সবাই নারী। এই সপ্তাহে ইউরোপ স্বাস্থ্য নিয়ন্ত্রক J&J-এর ওপরে থাকা স্থগিতাদেশ উঠিয়ে নিয়েছে। গবেষণায় দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকা এবং জনসনের ভ্যাকসিনে ঝুঁকির থেকে সুবিধা বেশি। সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইং। ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধিত্ব করছেন তিনি। এবারের সম্মেলনে গুরুত্ব পেতে যাচ্ছে মিয়ানমারের চলমান পরিস্থিতি। এটিকে ধরা হচ্ছে মিয়ানমারের স্থিতিশীলতা ফেরাতে প্রথম আন্তর্জাতিক উদ্যোগ হিসাবে। আসিয়ানের জন্য এটি পরীক্ষা, কারণ জোটটি সাধারণত সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। গত বছর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি আটক করা হয় সুচি সহ শীর্ষ নেতাদের। ১ বছরের জরুরি অবস্থা ঘোষণা করে সেনাপ্রধানের হাতে তুলে দেওয়া হয় ক্ষমতা। এরপর থেকে বিক্ষোভে উত্তাল মিয়ানমার। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৭ শতাধিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বিক্ষোভকারী ছাড়াও অর্ধশত শিশু রয়েছে। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ। ৭ উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে করেছে ২২৯ রান। স্বাগতিকদের হয়ে প্রতিরোধ গড়েছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। অপরাজিত আছেন ৮৫ রানে। ক্যান্ডির সৌন্দর্য যেন স্বর্গের প্রতিচ্ছবি। সেটা তুলে ধরতে চলতি টেস্টে কিছুক্ষণ পরপরই ব্যবহার হচ্ছে ড্রোন শট। পাখির চোখে পাহাড়ের কোল ঘেঁষা পালেকেলের ভিন্ন এক আবেদনে বুঝ সবাই। তবে ব্যাটসম্যানদের ভেন্যুপ্রেম অন্যদের চেয়ে বেশি। এমন ব্যাটিং উইকেট কে কবে দেখেছে সে নিয়ে বিস্তর আলোচনার সুযোগ আছে। তৃতীয় দিন প্রথম ৫ ওভারে আসে ২৬ রান, আর ১১তম বার ৫০০ ছাড়ানো রান বাংলাদেশের। এদিনও মুশফিকের ব্যাট স্লোই থেকেছে, তবে ৬৭ বলে লিটনের ৫০ রানের ইনিংস সময়ের দাবি মেটায়। দ্রুত রান তোলায় মিরাজ তাইজুলের ব্যাট সমানভাবে ব্যর্থ। আর অপেক্ষায় না থেকে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের। ৪৩ স্ট্রাইক রেটে ১৫৬ বলে মুশফিক অপরাজিত ৬৮ রানে। অতিথি হয়েও যে ২২ গজের স্বাদ নিয়েছেন শান্ত মুমিনুলরা, সেখানে ঘরের ছেলেরা পিছিয়ে থাকবে কেন? সে কারণেই করুণারত্নে থিরিমান্নে ওপেনিং জুটিতে ১১৪ রান। আগ্রাসী থিরিমান্নের ব্যাটে 50। শেষ পর্যন্ত স্পিনেই মুক্তি। মিরাজের আর্ম বলে এলবিডব্লিউ থিরিমান্নে। ফার্নান্দোর সঙ্গে করুণার জুটি জমে ওঠে। অধিনায়কের ব্যাটে আসে ২৬তম 50। দলীয় ১৫৭ রানে ফার্নান্দোকে ফেরান তাসকিন। করুণারত্নের লড়াইয়ে খুব বেশি সঙ্গ মেলেনি ম্যাথিউজের। তাইজুলের শিকার হয়ে ফেরার আগে করেন ২৫ রান। আর একটা উইকেট নিতে পারলে দিনটা পুরোপুরি হতো বাংলাদেশের। পথের কাটা করুণারত্নেকে তুলে নেয়াই হবে চতুর্থ দিনের প্রথম কাজ। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটিংয়ের পর বল হাতেও তৃতীয় দিন মন্দ যায়নি বাংলাদেশের। তবে করুণারত্নের দুর্দান্ত ইনিংসের দিনটা পুরোপুরি বাংলাদেশের বলা যাচ্ছে না। চতুর্থ দিনের শুরুতে উইকেট নিতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হবে বলছেন তাইজুল ইসলাম। তার মতে সময়ের সাথে উইকেট হবে স্পিন বান্ধব। এবাদতের বলে একটুর জন্য রক্ষা পান করুণারত্নে। ঠিক ১ ওভার পর ধনঞ্জয় বেঁচে যান তাইজুলের বলে। ম্যাথিউসের বিদায়ের পর ভাগ্য সহায় হলে ম্যাচের চালকের আসনে বসতে পারত বাংলাদেশ। জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হতো। দিনের বাকিটা সময় পার করেছেন ধনঞ্জয়া ও করুণারত্নে। তৃতীয় দিন শেষে ড্রয়ের সুর পাল্লে কেলেতে। চতুর্থ দিনের শুরুতে লঙ্কান ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করতে চান তাইজুল। স্পিন বলে বলেন আর হচ্ছে যে পেস বলে বলেন, অনেক ডিসিপ্লিনের মধ্যে থেকে আমাদের আসলে কাজ করতে হবে, এবং আমরা যদি ডিসিপ্লিন বজায় রেখে ভালো কিছু করতে পারি, তাড়াতাড়ি একটা কিছু করতে পারলে হয়তো আমরা জিতার মতন জায়গাতে যেতে পারবো আর কি। আশার কথা উইকেটে পরিবর্তন আসতে শুরু করেছে। দুই একটি জায়গাতে তৈরি হয়েছে ক্ষত। তাইজুলের বলে তাই স্পষ্ট হয়েছে। পেসাররাও পাচ্ছেন আনইভেন বাউন্স। চতুর্থ দিন উইকেটে আসতে পারে বড় পরিবর্তন। ম্যাচের মোড় ঘোরাতে সেই সুযোগের সদ্ব্যবহার করতে চান তাইজুল। টেস্ট ক্রিকেট খেলতে গেলে আসলে আপনার বলার বেশি থাকলে হয়তো অনেক সময় যেরকম আপনার এখানকার কন্ডিশনটা আসলে অনেক গরম, সুবিধা হয় কি আমার জন্য আর কি, বা অন্যান্য বলারদের জন্য আর কি। রেস্টের সময়টা পাওয়া যায়, কামব্যাক করার সময়টা পাওয়া যায় আর কি।
শুধু উইকেট নয়, ব্যাটসম্যানদের শক্তি দুর্বলতা বিচার বিশ্লেষণ করে ছড়ি ঘোরাতে চায় বাংলাদেশ বোলাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরোধী ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।